আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে দাদাবাড়ির দ্বিতীয় দিনের ব্লগ। এই তো সকাল সকাল উঠে গিয়েছিলাম, সেদিন হয়েছে ঝড়ের কারণে ওয়েদারটা এত সুন্দর লাগছিল যে বলার কোনো ভাষা ছিল না। এতটা পরিমাণ বাতাস ছিল, সুন্দর বাতাস। আমার দাদা হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে লাগছিল যে সুইটি দেখে যা বাহিরের বাতাস কত সুন্দর, তুই ঘরে বসেছিস কিসের জন্য। তো আমিও ঘর থেকে এসে দেখি যে আসলে এই বাহির ওয়েদার অনেক ভালো। তো এই তো সকাল হয়েছে, দাদা হচ্ছে গাছ থেকে এই বাঙ্গিটা নিয়ে এসেছে, আর হচ্ছে এই কাঁঠালটা মাত্র পেরেছে। তখন আমি শুয়েছিলাম, তখন আমি সেটা দেখিনি। বাহিরে এখনও অনেকটা পরিমাণ বাতাস ছিল। সকালে ঝড় হওয়ার কারণে বাতাস এখনও কমছিল না, অনেকটা পরিমাণ বাতাস ছিল। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর এরকম ওয়েদার পাওয়াটা একেবারে মুডটা ফ্রেশ হয়ে গেল। দাদা যেহেতু গাছ পাকা কাঁঠাল বের করে, তো আমরা সবাই প্ল্যানিং করলাম সকালে নাস্তা করব কাঁঠাল দিয়ে। এই তো আমার দাদা আমার সামনে এসে কতক্ষণ দুষ্টুমি করলো। দাদা সবসময় এরকম হাসিখুশি থাকতে, দুষ্টুমি করতে খুব পছন্দ করে। দাদা সবসময় বলে তোরা সবাই বাড়িতে চলে আয়, বাড়িতে থাকলে আমার আমার অনেক ভালো লাগে, তোরা বাড়িতে না থাকলে বাড়িটা একদম শূন্য হয়ে যায়, আমাদের একটু ভালো লাগে না। আমার দাদা হচ্ছে অনেক ভালো একটা মানুষ। আল্লাহ তাআলা আমার দাদাকে আরও বেশি হায়াত দান করুক। এই তো সকালে যখন প্ল্যানিং করলাম যে আমরা হচ্ছে কাঁঠাল দিয়ে দুধ দিয়ে খাবো, ভাত খাবো অথবা চিঁড়ামুড়ি খাবো, তো তখন দেখি যে ঘরে দুধ ছিল না। এর জন্য দাঁতটা ব্রাশ করে দাদা আর আমি চলে যাচ্ছি দুধ কিনতে পাশের একটা বাড়িতে। আমি, দাদা আর মারিয়া তিনজনে মিলে যাচ্ছিলাম দুধ কিনতে। দাদিও একজনকে বলে এসেছিলো, কিন্তু তাদের দুধ দোয়ায়নি এখনও, মানে এখনও, হ্যাঁ গ্রাম্য ভাষায় এটাই বলে যে দুধ দোয়ানো হয় না। এর জন্য দাদা আর আমি অন্য একটা বাড়িতে যাচ্ছিলাম অনেকখানি হেঁটে, সেখান থেকে দুধ নিয়ে আসার জন্য। যাওয়ার সময় দেখতে পেলাম কাদের গরু যেন আমাদের এই ফসলের ক্ষেতটিতে হেঁটে যাওয়ার কারণে অনেকখানি নষ্ট হয়ে গিয়েছে। এই যে কতগুলি পায়রা, এই পায়রাগুলো বা কবুতরগুলো সবগুলো কিন্তু আমাদের। তো এই যে এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, দাদা বলছিল যে তোমরা যেহেতু নাই, বাড়িতে কেউ থাকে না, যে সেই এরকম ক্ষতি করে যায় আমাদের, মানে হচ্ছে যে ফাঁকা বাড়ি পেলে যা হয়, এরকমভাবে ফসলটা নষ্ট করা কি ঠিক? ঠিক না। আশেপাশের মানুষগুলো সবসময় এরকমই করে, সবসময় করে না, সবসময় মাঝে মাঝে ভালো থাকে, মাঝে মাঝে এমন করে। দাদা বলল যে প্রায় মানুষকে এখন যদি কিছু বলতে যায় যে কার গরু এগুলো করছে, তখনই হবে ঝগড়া লেগে যাবে, এরকম একটা অবস্থা। পরে আমি আবার সান্ত্বনা দিয়ে দাদাকে বললাম থাক, মন খারাপ করো না, যে তোমার ক্ষতি করেছে তার ক্ষতি করবে আল্লাহ। তো এরকমভাবে এই তো চলে যাচ্ছি আমরা হচ্ছে ওইখানে যাওয়ার সময় পথে দেখতে পেলাম অনেকগুলি ঘোড়ার গাড়ি। তো আমি যে দাদাকে বলতেছিলাম রাস্তার মধ্যে, দাদা আমি ঘোড়ার গাড়িতে উঠবো। দাদা বললে হ্যাঁ উঠো, সমস্যা কি। তারপরে হচ্ছে আমি তাদেরকে বলছিলাম, দূরে থেকেই কথা বলছিলাম যে আমি ঘোড়ার মধ্যে উঠবো, তখন বলতেছে যে হ্যাঁ উঠো। তার মধ্যে ঘোড়ার গাড়িতে না, ঘোড়ার উপরে উঠবো। তখন ওরা হাসতেছিল যে না, ঘোড়া তখন দৌড় মারবে, তখন এটাকে কন্ট্রোল করবে কি। তো আমি এরকম কথাই ভাবলাম। তো ভেবে ভেবে আমি চলে এলাম যে না, এটা হবে না, এটা পসিবল না। তারপরে হচ্ছে এই যে উনি হচ্ছে সম্পর্কে হচ্ছে আমার দাদা হয়, যে ঘোড়া চালাচ্ছিল সেও সম্পর্কে আমার দাদা হয়। তো ওদের সাথে ফাইজলামি করছিলাম, করার পর চলে আসলাম। আমি, আমার দাদা আর হচ্ছে আমার ছোট বোন তিনজনে একটি বাড়িতে যাচ্ছিলাম যেখান থেকে আমরা দুধ নিয়ে আসব। তো এখানে বলা ছিল না, তো আমি আমার দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা বাসায় তো মুড়ি নেই, দোকানে জিজ্ঞাসা করে মুড়ি আছে কিনা। পরে দোকানদারকে জিজ্ঞাসা করলাম মুড়ি আছে কিনা, তারা উত্তরে বললো নাই। এই তো আমরা বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে এখান থেকে এখন দুধ কিনে নিয়ে গেলাম 1 কেজির মতো। তো আমরা নিয়ে এখনই বাড়িতে দিকে রিটার্ন যাব। এই যে আমরা হচ্ছে চলে যাচ্ছি বাড়ির দিকে। মোবাইলটা হচ্ছে আমার ছোট বোনের কাছে ছিল, এর জন্য ও আবোল তাবোল ভিডিও করছিল। এই তো বাড়িতে চলে এসে দেখি যে গাছ থেকে একটি আম পড়লো। তো এই ফলগুলোর সাথে ওইটাকেও রাখলাম। এই যে সবাই খেতে বসে গেছে।
এক একজন এক এক রকম খাবার খাচ্ছিল, কিন্তু আমি হচ্ছে কাঁঠাল চিপড়িয়ে রস বের করে এর মধ্যে দুধ দিয়ে ভাত দিয়ে খাবো। এই খাবারটা আমার কাছে খুব ভালো লাগে। অনেক মানুষ বলে যে কাঁঠাল খেতে পছন্দ করে না বা কাঁঠাল খায় না, কিন্তু আমার কাছে কাঁঠাল অনেক ভালো লাগে। আমি এই যে এখানে যতদিন ধরে থাকছি ততদিন ধরে আমি হচ্ছে সকালের নাস্তায় কাঁঠাল খাই। যেমন হচ্ছে কাঁঠাল দিয়ে দুধ দিয়ে বা কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে, তারপরে হচ্ছে কাঁঠাল দিয়ে পিঠা বানিয়ে, এরকমই মানে কাঁঠাল থাকবেই, সকালের আইটেম আমার কাঁঠাল থাকবেই। এই তো চিপড়িয়ে নেওয়া শেষ, দাদাও নিয়েছে একই রকম, মারিয়াও নিয়েছে, আমিও নিয়েছি, সবাই একরকমভাবে খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। এই খাবারটা মূলত আমি আমার দাদাবাড়ি থেকেই শিখেছি। এখানকার সবাই কম বেশি এরকমভাবে খাওয়া পছন্দ করে। এই তো দাদা দাদি আমি আমার ছোটো বোন সবাই খেতে বসছে সকালের নাস্তা। আজকে যেহেতু মুড়ি ছিল না, তার জন্য আমরা সবাই ভাত দিয়ে খাচ্ছিলাম। কালকে হচ্ছে হাট থেকে চলে আসার পর দাদা সন্ধ্যার দিকে গরু নিয়ে এসেছে। যেহেতু দাদা গরুটা একা কোরবানি দেয়নি, দুজনের সঙ্গে মিলিয়ে কোরবানি দেওয়া হয়েছিল, তার জন্য তাদের বাড়িতে রেখে এসেছে, আমাদের বাড়িতে নিয়ে আসে নাই। কারণ হচ্ছে গরু খাওয়া দাওয়ারও একটা ভেজাল আছে। এই 3 দিন আমরা কিন্তু 3 দিন আগে যেহেতু গরু কিনে ফেলেছি, এই 3 দিন গরুটাকে খাওয়ানো লালন পালন করাটা, বাড়িতে এত মানুষ ছিল না, শুধুমাত্র আমি, আমার দাদা, আমার দাদি আর হচ্ছে আমার দাদির মা, আর হচ্ছে আমি আর আমার ছোটো বোন, এই কয়েকজনই ছিলাম মাত্র। তার জন্য বাড়িতে একটা পশুকে যেভাবে লালন পালন করতে হবে এরকম কোনো মানুষ ছিল না। তার জন্য আমার দাদা যার সঙ্গে ভাগে দিয়েছে কোরবানি, তাদের বাসায় রেখে এসেছে। এই তো আমরা তাদের বাসায় যাচ্ছি গরুটাকে দেখার জন্য, কারণ আমি গরুটা দেখিনি, আমরা কেউ গরুটা দেখিনি, দাদা কিনে সঙ্গে সঙ্গে সেখানে রেখে এসেছে। তাদের এখানে যাওয়ার পর দেখছি তাদের আম গাছে অনেক পরিমাণ আম ছিল, কিন্তু আমাদের আম গাছে সব আম শেষ হয়ে গিয়েছিল। আমাদের বাড়িতে প্রায় 7-8টার মতন আম গাছ, তো সবগুলি আম গাছ থেকে আম শেষ হয়ে গিয়েছে। কিন্তু অন্য অন্য মানুষের যে বাড়ি, তাদের বাড়ির আম গাছগুলো শেষ হয় নাই। একটা মজার বিষয় হচ্ছে তাদের যে এই বাড়িগুলো, যে বাড়ির ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম, তাদের অন্যান্য গাছ থেকে বেশিরভাগই ছিল ফল গাছ। যেমন এটা হচ্ছে পেয়ারা গাছ, অপোজিটে আবার ছিল লাল পেয়ারা গাছ, তারপরে এখানে ছিল ডালিম গাছ, তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে আমড়া গাছ। পুরো পুরো গাছটা জুড়ে হচ্ছে আমরা ধরেছিল। তো আমড়াগুলি ক্যামেরাতে এতটাও না দেখা গেলেও বাস্তবে কিন্তু অনেক ছিল। এই যে এখানেও হচ্ছে গাছের মধ্যে পুরো গাছ জুড়ে আম। এই আমগুলি হয়তো মানে নর্মাল যেখানকার আম বা অন্যান্য গাছের আম শেষ হয়ে যায় তখন হয়তো বা পাকে। এই তো পেঁপে গাছে অনেক পেঁপে ছিল, মানে এই বাড়িগুলিতে বেশিরভাগই হচ্ছে ফল গাছ ছিল। আমাদের বাসায় ফল গাছের পাশাপাশি আরও অন্য রকমের গাছও থাকে, বা গ্রাম দেশে এরকমটাই হয়, ফল গাছের পাশাপাশি আরও অন্য অন্য গাছ থাকে। কিন্তু হচ্ছে এই যে এমনিতে যে বাড়িতে যাচ্ছিলাম তাদের এই বাড়িগুলিতে শুধুমাত্র ফল গাছ ছাড়া কোনো গাছই নেই আমি দেখলাম। তারা অনেক শৌখিন মানুষ। পরে আমি তাদের সাথে কথাও বললাম, তারা বললো যে হ্যাঁ, অন্য অন্য গাছ লাগাবো কিসের জন্য, ফল গাছ লাগাবো, ফলও খাবো, গাছও থাকবে, এরকম বাড়িও ঠান্ডা থাকবে, এরকম বলছিল। তো আমার কাছে ব্যাপারটা ভালোই লাগলো। যদি কখনো আমি গ্রামের বাড়িতে যাই বা সেটেল হই গ্রাম সাইডে, তাহলে আমিও কখনো এরকমভাবে অনেক রকমের ফল গাছ লাগাবো। আমার এটা অনেক শখ, আমার ভালো লাগছে, অনেক ভালো লাগছে এই ফল গাছগুলো দেখে। আবার কি সুন্দর ছোট ছোট গাছের মধ্যে অনেক ধরনের ফল ধরেছিল। এই তো অবশেষে আমরা আমাদের গরুর কাছে চলে আসলাম। এই যে এটা হচ্ছে আমাদের গরুটা আমাদের 1,05,000-এর মতো পড়েছে। যেহেতু শেয়ারে দেওয়া হয়েছে, তো আমার কাছে মনে হয়েছে 1,05,000 টাকার মধ্যে গরুটা মনে হয় অনেক ছোট পড়েছে। সামনাসামনি মোবাইলে যতটা ছোটো লাগছে এতটাও ছোট ছিল না, কিন্তু 1,00,000-এর তুলনায় হয়তো বা আমরা ঠকে গেছি। কিন্তু দাদা বলতেছিল কি যে না, আমরা জিতছি, এরকম গরু পাওয়া যায় না 1,00,000-এর মধ্যে। তো আমি ভাবলাম, আমি তো গরুর দাম জানি না, হইতে পারে তাই মনে হয় এর থেকে বেশি। এই যে এই গাছটা হচ্ছে লাল পেয়ারা গাছ, এটা কিন্তু আমাদের বাড়িতে আছে। ভিতরটা হচ্ছে পুরোপুরি লাল থাকে। কয়জন দেখেছে এরকম গাছ আমি জানি না, কিন্তু আমি এরকম গাছ গ্রামে আসার পরেও দেখার সৌভাগ্য হয়, এছাড়া আর হয় না। এই যে তাদের বাড়ি, এই যে এটা হচ্ছে কমলা গাছ, কমলা গাছে কমলা নাকি ধরে, এটা লিচু গাছ। তো আমি আমার দাদাকে বললাম, দাদা দেখছো মানুষের বাসায় কত খালি
ফল গাছ আর ফল গাছ। আর তুমি কি গাছ লাগাও? এই তো ওইখানকার এক মহিলা হচ্ছে আমার দাদা আর দাদিকে পান দিচ্ছিল। এটা হচ্ছে গ্রামের একটি রীতিনীতি যে কেউ কারো বাড়িতে গেলে একটু পান টান দিয়ে সমাপন করবে, মানে একটা পান ছাড়া আর কিছুই না। আমাদের ঢাকা শহরে যেরকম কেউ আমাদের বাড়িতে আসলে চা নাস্তা দেই, কিন্তু গ্রাম দেশে হচ্ছে পান দেয়। এই তো আমাদের দেখা শেষ, ছবি তোলা শেষ, সব কিছু করা শেষ, আমরা বাড়িতে চলে আসছি। একটা কথা কি, ওনারা হচ্ছে আমাদেরকেও পান সেধেছে। আমি মনে মনে ভাবছি এখানে পান ছাড়া তুমি অন্য কিছু সেধে দেখো, আমি সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবো, কিন্তু পান কিভাবে খায় মানুষ? পান তো আমি খাই না। পরে আমি আমার দাদাকে বলছিলাম যে দেখো, শুধু পানির সাথে তোমাদের এলাকার মানুষ আর কেউ সারতে পারে না। কয় কি যা তুমি অন্ধ বাসে কী আসছো, তুমি অন্য কিছু সাই দাও। পরে যে বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে এসে সবাই মিলে জাম ভর্তা করে খেলাম। তারপরে হচ্ছে দুপুরে রান্না করার জন্য আমি বলছিলাম যে আমি মাছ মাংস কিছু খাবো না, আমাকে অন্য কিছু খেতে দাও। দাদি বলছে যে তুমি কি খাবা? পরে আমি বলছি যে আশেপাশে থেকে যে কোনো রকমের সবজি তুলে এনে সবজি রান্না করি, আমি মাছ মাংস খাবো না। তো দাদি বললো যে পাশেই হচ্ছে ঢ্যাঁড়স ক্ষেত, যাও তুমি ঢ্যাঁড়স ক্ষেত থেকে ঢ্যাঁড়স নিয়ে আসো, তুমি নিজের মতন রান্না করে খাও। তারপরে হচ্ছে আমি আর আমার ছোটো বোন দুজনে মিলে হচ্ছে ঢ্যাঁড়স খেতে চলে গেলাম ওইখান থেকে ঢ্যাঁড়স তুলতে, কিন্তু সবগুলি হচ্ছে একেবারেই বড় বড় সাইজ হয়ে গেছে, যেগুলো হচ্ছে খাওয়ার মতো না। তারপরে হচ্ছে আমার দাদি বললো যেগুলো হচ্ছে অনেক ছোট ছোট সেগুলো তুমি তুলো। আমি তারপরে একই কাজ করলাম, যেগুলো হচ্ছে অনেক ছোট ছোট বা নরম, যেগুলো হচ্ছে সিদ্ধ হয়ে যাবে রান্না করতে গিয়ে, সেগুলো হচ্ছে আমি তুলে নিলাম। এখানে কিছু কিছু অদ্ভুত শেপের হচ্ছে ঢ্যাঁড়স ছিল, ঢ্যাঁড়সগুলি আমি প্রথমবার ঢ্যাঁড়স বাগানে ঢুকেছি, কিন্তু ঢ্যাঁড়স বাগানে ঢোকার পর আমি তো এখানে জানতাম না যে এগুলো হচ্ছে শাল, সেগুলো হচ্ছে আমার হাতের মধ্যে বিঁধে যাবে। তো আমার হাত এত লেভেলের চুলকাচ্ছিল যে আমি ভাবছিলাম যে এগুলো এখন কী করব। তারপরে আমি আমার হচ্ছে 7 থেকে 8টা বা 9-10টার মতো তুলে তারপর বাড়িতে চলে এসেছি, কারণ অনেকটা পরিমাণ হাতের মধ্যে চুলকাচ্ছিল। এই যে এখানে হচ্ছে মারিয়া একটা তোলার জন্য প্রায় অনেকক্ষণ যুদ্ধ করছে, তাও তুলতে পারি নাই। তারপরে হচ্ছে আমি এরকমভাবে ছোটো ছোটো কয়েকটা তুলে নিয়ে তারপরে চলে আসলাম। বিশেষ করে পাতার সঙ্গে যখন বাড়ি খায় হাতটা, তখন কিন্তু অনেক পরিমাণ চুলকায়, তো এটা আমি জানতাম না। তারপর হচ্ছে আমার সঙ্গে আমার আরেকটা মানুষ আসছে, সে হচ্ছে আমাকে তুলে দেয়। তুলে দেওয়ার পরে আমি একটুখানি নিয়ে পরে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর আমি রান্নার কাজে ব্যস্ত হয়ে যাই, যে মারিয়া নিজে নিজে একা একা কাঁঠাল ভেঙে খাচ্ছিল। ও আমাকে অনেকক্ষণ বলতেছিল যে আমাকে কাঁঠাল ভেঙে দাও, আমি বলছি তুমি পুরোটা ভেঙে খাও। তারপর সত্যি সত্যি ও কাঁঠাল ভেঙে একেবারে অবস্থা খারাপ, আঠা টাঠা দিয়ে পুরো মুখ টুক মাখিয়ে ফেলছে। এই যে এগুলো হচ্ছে আমাদের সব বাঙ্গির যে গাছটা, সে গাছ। এখানে হচ্ছে একটা লোক মিষ্টি কুমড়া নিয়ে বাজারে যাচ্ছিলো, তো আমার দাদা দেখে তাকে ডাক দিল যে তুমি মিষ্টি কুমড়া নিয়ে কই যাও? বলছে যে বাজারে বিক্রি করতে যাই। পরে দাদা বলছে যে তুমি আমার কাছে বিক্রি করে যাও। তো দাদা এগুলো কিনলো। তারপর হচ্ছে দাদাকে আমি বলছি কি দাদা আমাকে একটু সাজনা শাক পেরে দাও। তো দাদা কি করলো, এতগুলি ঢাল ভেঙে দিল। আমি ভাবতেছি যে আমি আমি এতগুলি দিয়ে কী করবো, এক বোল অলরেডি পাড়া শেষ। তারপর হচ্ছে আমি লাড়কি চুলাতে রান্না করছিলাম, এখানে হচ্ছে কবুতরের মাংস রান্না করতেছিলাম আমি। আমার কাছে কবুতর খেতে অনেক ভালো লাগে, কবুতরের মাংস সেই স্বাদ। তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে দাদাকে নিয়ে বসলাম দাদার হাতে মেহেদি পরে দেওয়ার জন্য। দাদা অনেক পরিমাণ হাসতেছিল, দাদা বলতেছিল যে তোমরা সবসময় যদি এখানে থাকতে তাহলে তো আমরা সবসময় এরকম আনন্দ করে সময় কাটতো, তোমরা এখানে থাকো না, আমার খুব খারাপ লাগে, এখানে পুরো বাড়িটা একা একা লাগে। তো দাদাকে আমি বোঝাচ্ছিলাম দাদা দেখো আমাদেরও তো কাজকর্ম থাকে, তুমি চলো আমাদের সঙ্গে। কিন্তু আমার দাদা বললো তাহলে তাহলে বাড়িতে কে থাকবে আর আমার কাজকর্ম কে করবে? তো এগুলো নিয়ে আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর হচ্ছে দাদার হাতে মেহেদি পরাচ্ছিলাম। এই তো আমার দাদার মেহেদি পরানো শেষ। দাদা বলছে যে খুব ভালো হয়েছে। আমি কোনো মেহেদি আর্টিস্ট নই, আমি এমনিতেই দাদাকে একটু একটু মেহেদি পরে দিয়েছিলাম। এই যে এটা হচ্ছে রাত্রের সিন। আমার আম্মু আমাকে একা একা পাঠাবে না, এরকম সে আগেই বলছিল, কিন্তু তাও লাস্ট মোমেন্টে কী করলো, আমার আম্মু ফোন দিয়ে দুপুর দিকে বললো আমরা ময়মনসিংহ পার হয়ে গিয়েছি, তোমরা সন্ধ্যার দিকে আমাদের নিতে এসো। তো আমরা একই কাজই করলাম, যে আমি জানি যে তারা এসে পড়েছে, আমার কাকারাও এসেছে, আমার আম্মু আমার ভাই সবাই এসেছে। তো দাদাও খুব খুশি ছিল, দাদা একা একা হচ্ছে এখানে পার করতে এসেছিলো, পরে আমিও তার সঙ্গে গেলাম। এই তো ঘরে এখন সবাই এসে খাওয়া দাওয়া করছিল। তো আমার দাদা আমাকে যেহেতু বাজার থেকে মিষ্টি খাওয়াতে পারেনি, তার জন্য আমার কাকাকে বলে দিয়েছিল